হ্যালো, ওয়েলকাম টু ক্যানপিট ক্লাসেস। আজকে গ্র্যাভিটেশনের পার্ট 2 এর ভিডিও। পার্ট 1-এ আমরা নিউটনস লজ অফ গ্র্যাভিটেশন, বিভিন্ন পরিস্থিতিতে জি এর ভ্যালু, লিফটে কোনো বস্তুর ওজন, এসব নিয়ে আলোচনা করেছি। যদি কেউ পার্ট 1 না দেখে থাকো তাহলে আমি বলবো যে পার্ট 2 দেখার আগে পার্ট 1টা দেখে নিতে পারো। আর আজকে যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কেপলারস লজ অফ প্ল্যানেটারি মোশন, তারপর তোমার বিভিন্ন স্যাটেলাইটের যে গতিবেগ, মুক্তিবেগ অর্থাৎ এসকেপ ভেলোসিটি, এসব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো দেখো কেপলারস লজ অফ প্ল্যানেটারি মোশন। কেপলার 3টে সূত্র দিয়েছিলেন প্ল্যানেটারি মোশন সংক্রান্ত। ঠিক আছে, ফার্স্ট সূত্রতে দেখো কি বলা হয়েছে, অল প্ল্যানেটস মুভ অ্যারাউন্ড দ্য সান ইন ইলিপ্টিক্যাল অরবিটস উইথ দ্য সান বিইং অ্যাট রেস্ট অ্যাট ওয়ান ফোকাস অফ দ্য অরবিট। ঠিক আছে, কি বলা হচ্ছে না, প্রত্যেক গ্রহই ইলিপ্টিক্যাল অরবিটে সানকে অর্থাৎ সূর্যকে প্রদক্ষিণ করে। এই যে ইলিপ্টিক্যাল অরবিট মানে হচ্ছে এই জিনিসটা, উপবৃত্ত বলা হয়। ঠিক আছে, এই উপবৃত্তের দুটো ফোকাস থাকে, একটা এইখানে ধরো, একটা হচ্ছে এইখানে ধরো, আরেকটা হচ্ছে এরকম জায়গাতে হয়তো আরেকটা ফোকাস থাকবে। তো কি বলা হয়েছে যে প্রত্যেক গ্রহ সানকে ইলিপ্টিক্যাল অরবিটে প্রদক্ষিণ করে এবং এই দুটো ফোকাসের মধ্যে যে কোনো একটা ফোকাসে সান অবস্থান করে। ঠিক আছে, এটা বলা হয়েছে ফার্স্ট ফর্মুলায়, ফার্স্ট সূত্রে। সেকেন্ড সূত্রে কি বলা হয়েছে দেখো, the position vector of the planet with the sun at the origin sweeps out equal area in equal time, that is the aerial velocity of planet around the sun always remains constant. খুব গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে যে সান আর ধরে নাও কোনো একটা গ্রহ কোনো একটা সময় এখানে আছে, ঠিক আছে, 1 মাস পর সেটা এসেছে এইখানে, আবার অন্য কোনো একটা টাইমে হয়তো এখানে ছিল, আবার 1 মাস পর সেটা গেছে এখানে। তার মানে কি, তার মানে এখান থেকে এখানে আসতেও 1 মাস টাইম লেগেছে গ্রহটার, আবার এখান থেকে এখানে যেতেও 1 মাস টাইম লেগেছে গ্রহটার। বলা হয়েছে যে এই একই টাইম ইন্টারভ্যালে এই যে ভেক্টর যেটা সান আর গ্রহটাকে যোগ করছে সেই ভেক্টরটা একই এরিয়া সোয়াইপ করবে। অর্থাৎ এই যে এই নীল ত্রিভুজটা দেখছো, এটার যা এরিয়া হবে তার সাথে এই এরিয়াটা সেম হবে। ঠিক আছে, অর্থাৎ তার মানে কি হলো যে একই টাইমে একই এরিয়া সোয়াইপ করবে। এর থেকে বোঝা যায় যে কোনো একটা গ্রহ ধরে নাও এই পোর্শনে আছে অর্থাৎ সানের কাছে আছে, তখন তার গতিবেগ বেশি হবে কার তুলনায়, না এই সানের দূরে যখন আছে তার থেকে। ঠিক আছে, তার মানে কি, ধরে নাও একটা গ্রহ ঘুরছে এইভাবে, সানের কাছাকাছি যখন চলে আসবে তখন হঠাৎ করে গ্রহের ভেলোসিটি যেটা সেটা বাড়বে, আবার খানিকটা কমবে, আবার এখানে স্লো থাকবে, আবার বাড়বে, এরকমভাবে আর কি গ্রহটা ঘুরবে। ঠিক আছে, থার্ড পয়েন্ট অর্থাৎ থার্ড সূত্র যেটা, সেটাতে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে দ্য স্কোয়ার অফ দ্য পিরিয়ড অফ রেভলিউশন অফ আ প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কিউব অফ মিন ডিস্টেন্স অফ প্ল্যানেট ফ্রম দ্য সান। অর্থাৎ কি বলা হচ্ছে যে একটা প্ল্যানেটের এই সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে যে টাইম লাগে, হ্যাঁ, সেই টাইমটার স্কোয়ার ভ্যারি করে, অর্থাৎ সমানুপাতিক কিসের সাথে, না সূর্য থেকে গ্রহটার যে গড় দূরত্ব, দেখো দূরত্বটা তো ভ্যারি করছে। 1 মিনিট, এটা একটু পরিষ্কার করে নিই তাহলে ব্যাপারটা আরো সুবিধা হবে। দেখো এই যে সানের থেকে গ্রহটার দূরত্ব তো ভ্যারি করছে, হয়তো কোনো একটা টাইমে এত বড় দূরত্ব, আবার কোনো একটা টাইমে বছরের হয়তো অন্য সময় এতটুকু দূরত্ব। তার মানে কি, এটার একটা কনস্ট্যান্ট দূরত্ব না, তাহলে আমরা একটা গড় দূরত্ব নেব। ঠিক আছে, সেই যে গড় দূরত্বটা হবে তার কিউবের সাথে ভ্যারি করছে এই গ্রহটার কতটা সময় লাগছে এক পাক ঘুরতে সেটার স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ টি স্কোয়ার ভ্যারিজ অ্যাজ আর কিউব। ঠিক আছে, যেখানে টি হচ্ছে এই একবার ঘুরতে গ্রহটার কতটা টাইম লাগছে, আর আর হচ্ছে সূর্য থেকে গ্রহটার গড় দূরত্ব। ঠিক আছে, সেই কারণে কি বলা হচ্ছে দেখো, বলা হয়েছে সো ডিস্টেন্ট প্ল্যানেটস হ্যাভ লার্জার পিরিয়ড অফ রেভলিউশন। মানে কি, সান থেকে যত দূরের প্ল্যানেট হবে
সানকে প্রদক্ষিণ করতে তত বেশি টাইম নেবে গ্রহটা, ঠিক আছে। কারণ কি দেখো, যদি দূরের প্ল্যানেট হয়, হয়তো সানের থেকে আরও দূরে হয়তো কোনো একটা গ্রহ আছে, হ্যাঁ, তার মানে কি আর এর মানটা বেশি, তাহলে আর কিউবের মানটা আরও বেশি, তার মানে যেটা তার যে ঘুরতে যে সময়কালটা লাগবে একবার প্রদক্ষিণ করতে সূর্যের চারিদিকে, সেটাও বেশি হবে। যার জন্য এরকম বলা হয়েছে যে গ্রহ সান থেকে যত দূরে থাকবে একবার সানের চারিদিকে প্রদক্ষিণ করতে ততই বেশি টাইম লাগবে, ঠিক আছে। তো সূত্রটা এটা মনে রাখতে হবে, টি স্কোয়ার ভ্যারিজ এস আর কিউব, ঠিক আছে। তো চলো পরের স্লাইডে যাওয়া যাক। এরপর আসছে স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ। উপগ্রহ কাকে বলে না, বলা হয়েছে স্যাটেলাইটস আর দ্য ন্যাচারাল অর আর্টিফিশিয়াল বডিজ রিভলভিং অ্যারাউন্ড দ্য প্ল্যানেট আন্ডার ইটস গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। অর্থাৎ কোনো একটা গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অর্থাৎ মহাকর্ষ বলের প্রভাবে যদি কোনো বডি সেই গ্রহটার চারপাশে ঘোরে, তবে তাকে বলা হয় স্যাটেলাইট, মানে সেই বডিটাকে বলা হয় স্যাটেলাইট। হ্যাঁ, এই স্যাটেলাইট দু রকমের হতে পারে, আর্টিফিশিয়াল স্যাটেলাইট আর ন্যাচারাল স্যাটেলাইট। অর্থাৎ ন্যাচারালি কোনো বডি তার চারপাশে ঘুরছে তাহলে সেটা ন্যাচারাল স্যাটেলাইট, আর যদি আর্টিফিশিয়ালি ঘুরে মানে আমরা হয়তো পাঠিয়েছি সেটা ঘুরছে, তাহলে সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল স্যাটেলাইট। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, মুন ইজ আ ন্যাচারাল স্যাটেলাইট while ইনস্যাট আইবি ইজ অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট অফ আর্থ। অর্থাৎ চাঁদ হচ্ছে পৃথিবীর যেটা প্রাকৃতিক উপগ্রহ, ন্যাচারাল স্যাটেলাইট, হ্যাঁ, কিন্তু ইনস্যাট আইবি এই যে উপগ্রহ এটা তো আমরা পাঠিয়েছি, তাই না, এটা তো কৃত্রিম উপগ্রহ, আমরা পাঠিয়েছি। তো এই যে এই দুটো উদাহরণ দেওয়া হয়েছে। এরপর কি বলা হয়েছে দেখো, অরবিটাল স্পিড অফ আ স্যাটেলাইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস মাস। খুব ইম্পর্টেন্ট কথা, মানে কি বলা হচ্ছে যে ধরে নাও এটা আর্থের চারপাশে কোনো উপগ্রহ হয়তো ঘুরছে, ধরে নাও কৃত্রিম উপগ্রহ, সেটা কতটা স্পিডে ঘুরবে সেটা কিন্তু সেই উপগ্রহের মাসের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। এরপর কি বলা হয়েছে, অরবিটাল স্পিড অফ আ স্যাটেলাইট ডিপেন্ডস আপন দ্য রেডিয়াস অফ দ্য অরবিট। অর্থাৎ পৃথিবীর চারিদিকে হয়তো কোনো কৃত্রিম উপগ্রহ ঘুরছে, তাহলে এই ঘোরার স্পিডটা মাসের উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে রেডিয়াসটার উপর, অর্থাৎ কোন রেডিয়াস নিয়ে এটা ঘুরছে, ঠিক আছে। অর্থাৎ পৃথিবী থেকে কতটা দূরে এটা ঘুরছে তার উপরের যে ভেলোসিটি, অরবিটাল স্পিড যেটা, সেটা ডিপেন্ড করবে। গ্রেটার দ্য রেডিয়াস অফ দ্য অরবিট লেসার উইল বি দ্য অরবিটাল স্পিড। অর্থাৎ যত দূরে থাকবে উপগ্রহটা তত আস্তে আস্তে ঘুরবে, আর যত পৃথিবীর কাছে থাকবে তত জোরে জোরে ঘুরবে, ঠিক আছে। দেখো কি বলা হয়েছে, অরবিটাল ভেলোসিটির একটা সম্পর্ক এখানে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ভিও অর্থাৎ ভি অফ অরবিটাল, হ্যাঁ, মানে হচ্ছে অরবিটাল ভেলোসিটি, এইভাবে ডিনোট করা হয়েছে, ভিও ইকুয়ালস টু রুট ওভার স্মল জি ইন্টু ক্যাপিটাল আর, যেখানে স্মল জি হচ্ছে আর্থের গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, যার ভ্যালু এসআই এ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আর যেটা আরটা বলা হয় আর্থের রেডিয়াস। কিন্তু মাথায় রাখতে হবে আর্থের রেডিয়াস আমরা তখনই বলতে পারবো এটাকে যখন উপগ্রহটা আর্থ থেকে খুব একটা দূরে নেই, কাছাকাছি ঘুরছে হয়তো আর্থের, তখন এটা হচ্ছে আর্থের রেডিয়াস, ঠিক আছে। তখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। পরের স্লাইডে যাওয়া যাক। হচ্ছে পিরিয়ড অফ রেভলিউশন অফ আ স্যাটেলাইট, অর্থাৎ একটা স্যাটেলাইটের সম্পূর্ণ এক পাক ঘুরতে কতক্ষণ টাইম লাগছে, ঠিক আছে। কি বলা হয়েছে, টাইম টেকেন বাই আ স্যাটেলাইট টু কমপ্লিট ওয়ান রেভলিউশন ইন ইটস অরবিট ইজ কল্ড ইটস পিরিয়ড অফ রেভলিউশন। যা বললাম, তারপর একটা পিরিয়ড অফ রেভলিউশনের একটা সম্পর্ক দেওয়া হয়েছে, সার্কামফিয়ারেন্স অফ দ্য অরবিট আর তার সাথে হচ্ছে অরবিটাল স্পিড, ঠিক আছে। মানে পিরিয়ড অফ রেভলিউশন ইকুয়ালস টু সার্কামফিয়ারেন্স অফ দ্য অরবিট ডিভাইডেড বাই অরবিটাল স্পিড। সার্কামফিয়ারেন্স অফ অরবিট মানে কি, অর্থাৎ অরবিটটা বা কক্ষপথটার কি পরিধি, ঠিক আছে, যেমন আমরা বৃত্তের ক্ষেত্রে বার করি 2πr, সেরকম পরিধি ডিভাইডেড বাই অরবিটাল স্পিড, অর্থাৎ কতটা স্পিডে স্যাটেলাইটটা ঘুরছে, এইখান থেকে আমরা পাবো হচ্ছে পিরিয়ড অফ রেভলিউশন, অর্থাৎ এক পাক ঘুরতে তার কতটা টাইম লাগছে, ঠিক আছে। এরপর কি বলা হয়েছে দেখো, পিরিয়ড অফ রেভলিউশন অফ আ স্যাটেলাইট ডিপেন্ডস আপন দ্য হাইট অফ দ্য স্যাটেলাইট ফ্রম দ্য সারফেস অফ আর্থ, গ্রেটার দ্য হাইট মোর উইল বি দ্য পিরিয়ড অফ রেভলিউশন। কি বলা হয়েছে যে এই যে এক পাক ঘুরতে কতক্ষণ টাইম লাগছে এটা নির্ভর করছে আর্থ থেকে কতটা উঁচুতে বা কতটা দূরে উপগ্রহটা ঘুরছে তার উপর। যত দূরে ঘুরবে
পিরিয়ড অফ রেভলিউশন, অর্থাৎ ঘুরতে তত বেশি টাইম লাগবে। আগে কি বলেছিলাম, আর্থ থেকে যত দূরে থাকবে তত স্লোলি ঘুরবে, তার মানে কি তত বেশি টাইম লাগবে এক পাক ঘুরতে, সেটাই বলা হয়েছে, নতুন কিছু নয়। আরেকটা জিনিস বলা হয়েছে, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস অফ স্যাটেলাইট, ঠিক আছে, অর্থাৎ এইগুলো কোনো কিছুই স্যাটেলাইটের মাসের উপর নির্ভর করছে না, ভরের উপর নির্ভর করছে না, ঠিক আছে, সবটাই নির্ভর করছে কোথায় ঘুরছে তার উপর। কাছে ঘুরলে জোরে ঘুরবে, যার জন্য পিরিয়ড অফ রেভলিউশন কম হবে, আর যদি দূরে ঘোরে তাহলে আস্তে ঘুরবে, পিরিয়ড অফ রেভলিউশন বেশি হবে। এবার হচ্ছে যেটা লাস্ট টপিক, সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি, অর্থাৎ মুক্তি বেগ, এসকেপ ভেলোসিটি, ঠিক আছে। দেখো কি বলা হয়েছে, escape velocity is that minimum velocity with which a body should be projected from the surface of earth so as it goes out of the gravitational field of earth and never return to the earth। মানে কি, যে মিনিমাম ভেলোসিটিতে আমরা যদি ছুড়ি কোনো বস্তুকে, তাহলে সেটা আর্থের যে মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটেশনাল ফিল্ড, সেটা অতিক্রম করে যাবে, আর কখনোই আর্থে ফিরে আসবে না। সেই মিনিমাম ভেলোসিটিটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি। ন্যূনতম যে পরিমাণ ভেলোসিটি দিলে সেটা বেরিয়ে যাবে, সেটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি, মুক্তিবেগ, ঠিক আছে। এটাও কিন্তু মাসের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। এইটা কিন্তু মনে রাখতে হবে, যে কোশ্চেন আছে যে এটা কি মাসের উপর ডিপেন্ড করে, বা এর মধ্যে কোনটা কোনটা মাসের উপর ডিপেন্ড করে, বা এর মধ্যে কোনটা কোনটা মাসের উপর ডিপেন্ড করে না, দিয়ে হয়তো অপশন থাকলো 3টে, আর আরেকটা থাকলো হয়তো সব কটাই করে, তাই তো, অল অফ দ্য অ্যাবাভ। তো সেটা একটু দেখে অ্যান্সার করবে। এগুলো কিন্তু কোনোটাই মাসের উপর ডিপেন্ড করছে না, ঠিক আছে। এবার কি বলা হয়েছে দেখো, এটাকে বলা হয়েছে ইট ইজ কল্ড সেকেন্ড কসমিক ভেলোসিটি, ঠিক আছে। এসকেপ ভেলোসিটিরই আরেক নাম এটা, জাস্ট জেনে রাখতে হবে, কারণ নিউমেরিক্যাল চলে আসতে পারে। কি বলা হয়েছে এরপর, ফর আর্থ এসকেপ ভেলোসিটি ইকুয়ালস টু 11.2 কিমি পার সেকেন্ড। এসকেপ ভেলোসিটির যে ভ্যালু আর্থের ক্ষেত্রে, সেটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ ধরে নাও কোনো বস্তু আছে, তাকে যদি তুমি 11.2 কিলোমিটার পার সেকেন্ডের বেশি গতিতে ছুড়ে দিতে পারো, তাহলে সেটা কিন্তু আর্থ থেকে বেরিয়ে যাবে, আর্থের মাধ্যাকর্ষণ যে শক্তি, সেটার প্রভাব থেকে খানিক মানে মুক্ত হয়ে যাবে, তাহলে সেটা আর আর্থে ফিরে আসবে না। এটাই মুনের ক্ষেত্রে দেখো কমে যায়। মুনের ক্ষেত্রে যেহেতু জি এর ভ্যালু কম, সেই জন্য মুনের ক্ষেত্রে সেটা হয়ে যায় 2.4 কিমি পার সেকেন্ড। এই ভ্যালু দুটো এমনি মনে রাখতে হবে। এরপর হচ্ছে এসকেপ ভেলোসিটি ভিই ইকুয়ালস টু √2 ইন্টু v0। এই v0টা হচ্ছে অরবাইটাল ভেলোসিটি, যেটা আমরা আগের স্লাইডে বের করেছি, v0 ইকুয়ালস টু √g ইন্টু r ছিল সেইটা, ঠিক আছে। এর থেকে আমরা কি বুঝতে পারছি দেখো, যেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি, মুক্তি বেগ, সেটার থেকে সেটা হচ্ছে তোমার অরবাইটাল ভেলোসিটি এর √2 গুণ, তাই তো। এই ফর্মুলার থেকে আমরা বুঝতে পারছি। এটা থেকে খুব ইন্টারেস্টিং একটা রেজাল্ট আমরা আসতে পারি, সেটা হচ্ছে এইটা, যে ইফ অরবাইটাল ভেলোসিটি অফ আ স্যাটেলাইট ইজ ইনক্রিজড টু √2 টাইমস, যার মানে 41%, দ্য স্যাটেলাইট উইল লিভ দ্য অরবিট অ্যান্ড এসকেপ। তার মানে কি বলা হচ্ছে, যে কোনো একটা স্যাটেলাইট ধরে নাও আর্থের চারিদিকে ঘুরছিল, তার এই যে অরবাইটাল স্পিড ছিল কিছুটা, সেটাকে যদি তুমি √2 গুণ বাড়িয়ে দাও, হ্যাঁ, √2 গুণ করে দাও, বা 40% বাড়িয়ে দিলে, ঠিক আছে, 41% বাড়িয়ে দিলে, দুটো মানে সেমই, √2 গুণ করা আর 41% বাড়িয়ে দেওয়া একই জিনিস যদি করে দাও, তাহলে কিন্তু সেই স্যাটেলাইটটার যে তোমার অরবাইটাল স্পিড যেটা ছিল, সেটা কিন্তু এসকেপ ভেলোসিটি সমান হয়ে যাবে। তখন কিন্তু আর সেটা আর গোল গোল ঘুরবে না, তখন সেটা আর্থের মাধ্যাকর্ষণ শক্তি পেরিয়ে যাবে, ঠিক আছে। তো এইটুকুই কনসেপচুয়াল জিনিসপত্র ছিল এই টপিকটাতে। আমি মেনলি যেটা সায়েন্সের পোর্শন সেটা কভার করলাম, এছাড়াও বিভিন্ন স্যাটেলাইট নিয়ে কোশ্চেন কয়েকটা এসে থাকে, ওটা তোমরা জিওগ্রাফিতে আরও ভালোভাবে পাবে, যে জিও স্টেশনারি স্যাটেলাইট, এইসব জিনিসপত্র, এগুলো তোমরা এমনিতেই ভূগোলে পাবে। তো আমি এখানে সায়েন্সটাকে মেনলি ফোকাস করলাম, আর যা যা কনসেপচুয়াল জিনিসপত্র ছিল সেগুলো বললাম, তার সাথে যে যে তথ্য তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট সেটাও বললাম। আমরা গ্র্যাভিটেশন আজকে শেষ করছি, এর পরের দিন আমরা প্রেশার নিয়ে শুরু করব আলোচনা, ঠিক আছে। থ্যাংক ইউ টু অল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, শেয়ার করো। থ্যাংক ইউ।